আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আওয়ামী লীগ সম্ভবত ইতিহাসের একটি ভয়ঙ্কর ঝুঁকি নিতে যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তারা যেভাবে নড়াচড়া করছেন, কলকাতাতে, আমেরিকাতে, দিল্লিতে এবং ইংল্যান্ডে যে সকল নেতা রয়েছেন তাদের কথাবার্তা শুনলে যে জিনিসগুলো মনে হচ্ছে যে তারা খুব দ্রুত বাংলাদেশে ফিরবেন এবং এটি কয়েকটি স্তরে তারা এই কাজগুলো করবেন এবং তারা আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন। এবং যখন তারা এই আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা রীতিমতো আন্তর্জাতিক চাপের উপর পড়বে। আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ধরুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, তো ডক্টর মোমেনকে যদি কেউ নাজেহাল করার চেষ্টা করে কোনো আইন আদালত কোর্ট কাছারিতে, সঙ্গে সঙ্গে সেটা পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যেটা বোঝার চেষ্টা করছে এখন যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে যে মবের ভয়ে গণভবন থেকে হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে যে দিল্লিতে পাঠানো হয়েছে, এই কাজটি আওয়ামী লীগের যে সবচেয়ে বড় ভুল হয়েছে। শেখ হাসিনা যদি থাকতেন এবং সেক্ষেত্রে যদি গণভবন ভেঙে লোকজন ঢুকত এবং সেনাবাহিনী যদি তাদের দায়িত্ব পালন করতে না পারত, পুরো সেনাবাহিনীর ডিসব্যান্ড হয়ে যেত, পুরো সেনাবাহিনী ডিসব্যান্ড হয়ে যেত এবং সেই ঝুঁকি সেনাবাহিনী কোনোদিন নিত না, যেটি হয়েছে শ্রীলঙ্কাতে। এরকম একটি উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের মধ্যে ঘটছে। রাজাপাকসে তাকে সেই সেনাবাহিনী তাদের হেলিকপ্টারে করে নিজেদের একটা বেজে নিয়ে গেছে। তো নিজেদের একটা বেজে নিয়ে গেছে এবং সেখানে তারা কিছুদিন ছিল এবং সেখান থেকে তারা আবার নির্দিষ্ট সময় ফেরত আসছে। বাংলাদেশে ধরুন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ইকবালুর রহিম, এরা তো এখনও পর্যন্ত সেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে, বাংলাদেশেই আছে। তো শেখ হাসিনা থাকতে পারতো, কেউ একটু শব্দ করতে পারতো না, কেউ একটু শব্দ করতে পারতো না। আবার শেখ হাসিনাকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হতো, সেখানে তার সম্মান মর্যাদা রক্ষা করেই তাকে করতে হতো। আদারওয়াইজ বাংলাদেশের যে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা এটি প্রশ্নের মুখোমুখি পড়তো এবং ভারত এখানে সরাসরি হস্তক্ষেপ করার মতো ঝুঁকি নিত যদি শেখ হাসিনার উপর তেমন কিছু হতো। তো ফলে পুরো পরিস্থিতিতে সেনাবাহিনীর যে সকল কর্তাদের কথা, যে সকল উপদেষ্টাদের কথা শুনে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠেছে, আর সেই হেলিকপ্টার নিয়ে আবার সামরিক বিমানে করে যেভাবে সে দিল্লিতে চলে গেছে, এই জিনিসটি তারা এখন বুঝতে পারছে তাদের একটা রাজনীতির ব্ল্যান্ডার। ঠিক একই ঘটনা কিন্তু ১১-র সময় ঘটেছিল। ১১-তে শেখ হাসিনা অনেক স্ট্রং ছিলেন মানসিকভাবে, তাকে বিদেশে পাঠানোর প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি যাননি। তারপরে তিনি যখন বিদেশে গেলেন, যেন বিদেশ থেকে না আসেন, প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি সর্বশক্তি নিয়োগ করে ইংল্যান্ড থেকে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। ফলে ফিরে আসার পর তিনি জেলে গেছেন, সব কিছু হয়েছেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে পেয়েছে। একইভাবে বেগম জিয়াকে কিন্তু জেনারেল মইনু আহমেদের জমানাতে ব্রিগেডিয়ার বারিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বিদেশে পাঠানোর জন্য, এবং তিনি একেবারে শতভাগ রাজি হয়ে গেছিলেন। কাপড় চোপড় রেডি করে তিনি যাবেন এবং তাকে মানে ক্যান্টনমেন্টের মইনুল হোসেন রোডের বাসভবন থেকে নিয়ে তারপরে শেষে বিমানবন্দরে পৌঁছে দেবেন ব্রিগেডিয়ার বারি। এই কথাগুলো আমার বলা না, ব্রিগেডিয়ার বারির টেলিভিশন টক শোতে তিনি এই কথাগুলো বলেছেন প্রকাশ্যে। তো বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে ওই যে পাগলা মেজর আছেন একটা, মেজর আক্তার, এখন বিএনপি থেকে বহিষ্কৃত, জামাতে গেছে, কিন্তু আজকে বিএনপি যে ক্ষমতায় এটা কিন্তু সেই মেজর আক্তারের জন্য। মানে অনেক সময় হয় কি, আমরা সবসময় তেলবাজ দেখে পছন্দ করি, আমাকে যে হুজুর হুজুর করে তাকে পছন্দ করি, কিন্তু আমার সঙ্গে যে বেয়াদবি করে, কখনো কখনো তার কারণে যে আমার জীবন বাঁচে। আজকে তারেক রহমান সাহেব ক্ষমতায়, প্রধানমন্ত্রী, যদি সেই দিন মেজর আক্তার এই ভূমিকাটা না নিতেন তাহলে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা হতো না, আর বেগম জিয়ারও বাংলাদেশে আসা হতো না। সারা জীবন তাদেরকে এই লন্ডন আমেরিকায় থাকতে হতো। এবং এই কথা মানে মেজর আক্তার বলেনি, মানে আক্তার সাহেব আমাকে বলেছে, বাট আমি যখন এটা ব্রিগেডিয়ার বাড়ির মুখ থেকে শুনছি যে টেলিভিশনে তিনি বলেছেন যে ওই তিনি রওনা করবেন বেগম জিয়া, কাপড় চোপড় প্যাক করা সব। অবশ্যই তারেক রহমান সাহেব এই ঘটনা জানেন। এই সময় মেজর আক্তার ঢুকেছেন সেখানে হন্তদন্ত হয়ে। ঢুকে তিনি এই অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেছেন। তিনি ম্যাডামকে বললেন যে ম্যাডাম, কি শুরু করছেন আপনি? আপনি যদি চলে যান রাজনীতি থেকে, কোনোদিন আর বাংলাদেশে আসতে পারবেন? বিএনপি থাকবে,
বিএনপির কোনো লোক আর জীবনে কখনো অর্গানাইজ হতে থাকবে, আপনি যেতে পারবেন না, মরে গেলেও যেতে পারবেন না, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। দ্যাট ওয়াজ দ্য ডায়ালগ, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। বেগম জিয়ার একটা ভালো গুণ ছিল কি জানেন? এই বেগম জিয়া মেজর আক্তারদের মতো লোকদেরকে তিনি শুনতেন। কর্নেল অলির মতো লোকদেরকে, যারা মানে বিএনপির এখন যারা নেতৃত্ব, তাদের দৃষ্টিতে বেয়াদব, অকৃতজ্ঞ, কিন্তু এই কর্নেল অলির সাথেই বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত সম্পর্ক ছিল। এই সাইফুর রহমানের সাথে বেগম জিয়ার সেই সম্পর্ক ছিল। তিনি এই কথাগুলো শুনতেন। তো শোনার ফলে কি হলো, সেই যাকে বলা হয় বেগম জিয়া থেকে গেলেন, নতুন ইতিহাস রচিত হলো, 1/11 হলো। এবং ওই যে তিনি 1/11-এর সময় যে টিকে গেলেন, এরপর তাকে আবার বিদেশে পাঠানোর জন্য শেখ হাসিনা কত চেষ্টা করেছে। তিনি যদি বিদেশে যেতেন, তাকে জেলে যেতে হতো না। তিনি বিদেশে যান নাই, তিনি জেলে গেছেন। জেল থেকেও তাকে আবার বিদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তাও যাননি। ফলে বেগম জিয়ার জেল, দেশে থাকা, এমনকি তার মৃত্যু, এই যে তার যে বিয়োগাত্মক মৃত্যু, এই মৃত্যুই আজ তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসিয়েছে। শুরুটা কোত্থেকে হয়েছিল? বেগম জিয়ার না যাওয়ার সিদ্ধান্ত। আর সে না যাওয়ার সিদ্ধান্ত কে দিয়েছিলেন? জামাত নেতা, এখনকার জামাত নেতা, সেই পাগলা মেজর আক্তার। বিএনপি যদি ন্যূনতম তাদের কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে এই মানুষগুলোকে তারা কখনোই দল থেকে তাড়াতো না। বোঝার চেষ্টা করুন। যদি শেখ হাসিনার পাশে এরকম একজন পাগলা আক্তার থাকতো, হেলিকপ্টারের সামনে গিয়ে দাঁড়াতো, আপনি যেতে পারবেন না। জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে গিয়ে বলতো, আমাকে গুলি করেন, আমাকে গুলি করেন, আমার লাশের উপর দিয়ে শেখ হাসিনাকে যেতে হবে। আজ আপনার যদি সাহস থাকে, আপনি খুলে দেন, গেট খুলে দেন, জনগণ আসুক, আমাকে এবং শেখ হাসিনাকে পাড়াই মারুক। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন। কিন্তু শেখ হাসিনার পাশে ওই সময়টাতে এরকম কেউ ছিল না। সবাই পালিয়ে গেছিল, সবাই কান্নাকাটি করছিল, এবং সবাই তাকে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছিল, তার সন্তান থেকে শুরু করে সবাই। এবং তিনি একটা সময়, শেষ সময়টা পর্যন্ত আমি যতটুকু জানি, যেটা জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছেন, অন্যান্য বিভিন্ন সূত্র থেকে আসছে, যে তিনি বলেছিলেন, আমি মরে যাব কিন্তু আমি দেশ ছাড়ব না, আমাকে মেরে ফেলুক আমি দেশ ছাড়ব না, আমি ক্ষমতা ছাড়ব না, কোনো কিছু ছাড়ব না। সে কিন্তু তার জিদ শেষ পর্যায়ে রেখেছিল। কিন্তু তার আপনজন, সেটা শেখ রেহানা, সেটা সজীব ওয়াজেদ জয়, জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে এই দীর্ঘদিন তিনি যাদেরকে বিশ্বাস করেছেন, প্রত্যেকটা মানুষ তাকে হেলিকপ্টারে উঠে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছে। ফলে বেচারি সিদ্ধান্ত নিতে পারেননি। আর এখন এমন একটা জায়গাতে গিয়ে মানকের চিপায় পড়ে গেছেন যে ওখান থেকে রাতারাতি তিনি যে ফিরে আসবেন, সিদ্ধান্তটা তার একার নয়। তারেক রহমান সাহেব যেভাবে লন্ডনে ছিলেন, তার ফিরে আসার সিদ্ধান্তটা একার নয়। তদ্রূপ এই যে এখন তিনি যে দেশের বাইরে আছেন, সেখান থেকে ফিরে আসাটাও শেখ হাসিনার একার সিদ্ধান্ত নয়। তো এই জন্য তিনি তার যারা নেতাকর্মী, যারা সাহসী, তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এবং সবাইকে বলছেন যে তোমরা আত্মসমর্পণ করো, যে যার মতো করে জেলে যাও যদি রাজনীতি করতে চাও। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন, বরিশালে তালুকদার মোহাম্মদ ইউনূস সংসদ সদস্য ছিলেন এবং বরিশাল জেলা বিএনপির সেক্রেটারি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি আত্মসমর্পণ করেছেন এবং জামিন লাভ করেছেন। এর মধ্যে জেলে যারা গেছেন, সাবির হোসেন চৌধুরী বাংলাদেশে আছেন, সেলিনা হায়াত আইভি আছেন, সুমন আছেন জেলে। এই মানুষগুলো, যারা যারা আছেন জেলে, এদের মধ্যে অনেকেই, এই যে সুনামগঞ্জের মান্নান সাহেব আছেন, আওয়ামী লীগের যারা, মেজর রফিক এখন জেলে যাননি, তারা বাইরে আছেন, এমনকি শাহজাহান ওমর, তিনি জেলে আছেন। এই মানুষগুলো না যদি রাস্তায় বের হয়, এরা সবাই সাহসী, এরা সবাই রাজনীতিতে পোড় খাওয়া, এবং এরা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে। তার সঙ্গে যদি বাইরে থেকে যারা আছেন, যেমন মহিবুল হাসান চৌধুরী আছেন, এনামুল হক শামীম আছেন, ইকবালুর রহিম ক্যান্টনমেন্টে আছেন, হয়তো সম্ভবত, আমি জানি না, শিরিন শারমিন চৌধুরীর সাথে তিনিও আছেন, শিরিন শারমিন চৌধুরী আছেন। তো এই এখন আপনি দেখেন, এই যে লোকগুলোর নাম বললাম, এই লোকগুলোর সাথে সাথে আপনি ওই যে গ্রাহায়ণ গণপূর্তমন্ত্রী ছিল সমর রেজাউল করিম আছে, এদের তো আসলে এত বেশি বদনাম হয়নি, মামলা আছে, মোকদ্দমা আছে, কিন্তু এদের মুখ ওইভাবে পচে যায়নি, ওদের মুখ ওইভাবে পচে যায়নি। ওই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই আবুল মাল আব্দুল মহিদ সাহেবের যে ছোট ভাই ডক্টর মোমেন, তিনি আছেন, এরকম অনেকে আছেন যাদের আন্তর্জাতিক ফেজ আছে, ভ্যালু আছে, সততা আছে, জুলুম করেননি, অন্যায় করেনি, ঘুষ করেনি, দুর্নীতি করেনি, পরিস্থিতির কারণে তারা দেশের বাইরে আছেন। ওই যে আলাউদ্দিন নাসিম আছেন, একসময় শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, ছাত্রলীগের চিটং বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। তো এই মানুষগুলো অনেকে আছেন
যাদের বিরুদ্ধে মামলা আছে, মোকদ্দমা আছে, কিন্তু তাদের ফেস ভ্যালু আছে, এখনো যথেষ্ট ফেস ভ্যালু আছে, বুদ্ধি আছে, গ্রহণযোগ্যতা আছে, দক্ষতা আছে। তার সঙ্গে সঙ্গে এই বাংলাদেশেও কিন্তু আমলাতন্ত্রের মধ্যে সাবেক সচিব, সাবেক জেনারেল, মানে অনেকেই আছেন। যেমন ধরেন এই যে জেনারেল আকবর ইলাহি, আকবর ইলাহি, তো ধরেন আকবর ইলাহি, তারপর শেষে এখন এই যে সাবেক সচিব যিনি এখন উপদেষ্টা হলেন তারেক রহমান সাহেবের। এইভাবে যদি আপনি আওয়ামী লীগের যে সকল সচিব রয়েছেন, আপনি যদি চিন্তা করেন, আবু আলম শহীদ খানের কথা চিন্তা করেন, দে আর মোর স্মার্ট, মোর ডাইনামিক, বেশি সাহসী। আপনি ওই যে আরেকজন আছেন আব্দুল কাদের খান আছেন, আরও অনেক, মানে আওয়ামী লীগের যে সকল সচিবরা ছিলেন আছেন, ওই যে একজন সচিব ছিলেন মেজবা, উনি ছিলেন। তারপরে শেষে মানে শেখ হাসিনার ব্যক্তিগত সচিব ছিলেন বেশ কয়েকজন। মানে যারা এখন এই সমাজে কিন্তু নিরাপদ আছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়নি, তারা ডাইনামিক, সাহসী এবং দুর্নীতি হয়তো করেছেন, কিন্তু ওইভাবে পাবলিকলি তারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত নন। তো তাদের সামরিক বাহিনী, এমনকি জেনারেল আজিজ আছেন, এ তো এখন সরাসরি জেনারেল আজিজ, আপনি জেনারেল আজিজ যে কি পরিমাণ বুদ্ধিমান, কি পরিমাণ ডাইনামিক, তারা হয়তো আপনি ক্ষমতায় ছিলেন, কথাবার্তা বলে না, কিন্তু যারা তার সাথে কাজ করেছেন, তিনি যে পরিমাণ ডেসপারেট, যে পরিমাণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে, তো মানে সেই দিক থেকে যদি তিনি রাজনীতিতে আসেন, আওয়ামী লীগের রাজনীতিতে আসেন, আপনি পুরো চাঁদপুর বেল্ট এখন যারা বিএনপি লোকজন আছে, মানে সবাই ধুম দেখবে। মুফাসিল হোসেন চৌধুরী মায়া আছেন, এরা তো পরীক্ষিত, মানে রাজপথে পরীক্ষিত যারা লোকজন রয়েছেন। ডক্টর নানক বলেন, বাহাদুর নাসিম সাহেব বলেন, মানে এদের যত কিছুই বলেন এখানে, এদের যে পলিটিক্যাল হেরিটেজ আছে, পলিটিক্যাল যোগ্যতা আছে, এই পলিটিক্যাল যোগ্যতা অন্য রাজনৈতিক দলের এই পর্যায়ের এত নেতা কর্মী নাই। এখন এরা যদি দলে এসে সবাই জেলে যায় এবং প্রতিদিন কোর্টে হাজির হয় জেলখানা থেকে, প্রতিদিনই মিডিয়া তাদেরকে কভার করবে। এখন ধরেন সালমান জেকবার আসছে, বা তারপরে আনিসুল হক জেকবার কোর্ট থেকে আনা হচ্ছে, শাহজাহান খানকে আনা হচ্ছে, মিডিয়াকে আপনি ফেরাতে পারছেন? বারবার আপনাকে স্মরণ করে দিচ্ছে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আছে। এভাবে যদি আওয়ামী লীগের ৩-৪ হাজার নেতাকর্মী যারা সেলিব্রিটি, তারা যদি জেলে যায়, তাদের বিচার হয়, আচার হয়, তারা যদি নিয়মিত হাসপাতালে যায় চিকিৎসা করতে, তাদেরকে আনা হয়, প্রতিদিনই শুধু আওয়ামী লীগের নিউজই ডেইলি আসবে, অন্য কোনো নিউজ। সেখানে তারেক রহমান সাহেব যে আজকে সেই ট্রাফিক জ্যামে আটকে আছেন, এই খবর কেউ দেখবে না যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন এবং তাকে আজকে কোর্টে হাজির করা হবে, এটা হবে প্রাইম রিপোর্ট। তো সেক্ষেত্রে এই নেতাদেরকে ধাপে ধাপে আত্মসমর্পণ করিয়ে, শেখ হাসিনা নিজেও ভারতকে রাজি খুশি করিয়ে এই মানে আইন আদালতের কাছে আত্মসমর্পণ করার জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা যদি তিনি বাস্তবায়ন করতে পারেন, যেটা আমি শুনেছি, তাহলে বাংলাদেশে যে কী হবে রাজনীতির সমস্ত হিসাবগুলো উল্টে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম। আগামী ৭ মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চ নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং এই প্রস্তুতি কেন? দলীয় সভানেত্রী শেখ হাসিনা নাকি এমন নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন যে ওই দিনগুলো যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। তিনি মঙ্গলবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যে ভার্চুয়ালি বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি যে বক্তব্য দিয়েছেন তার আরও কিছু অংশ ভারতীয় কোনো কোনো গণমাধ্যমে এসেছে। এবং কেন এই ৩ দিনকে বেছে নেওয়া? খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ৭ মার্চ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দান থেকে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের সময় বাঙালির মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য, এবং ১৭ই মার্চ তো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। এই ৩ দিনকে বেছে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, অনেকে মনে করেন যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শেখ হাসিনা ওই বৈঠকে যেটি বলছেন তা হচ্ছে যে আমি আশা করব বর্তমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, তারা সে পথে না হাঁটলে আমাদেরকেও কর্মসূচি নিতে হবে। আমাদের ধারণা ছিল যে এরই মধ্যে সম্ভবত কোনো এক ধরনের গ্রিন সিগন্যাল পেয়েছে, বা ভারতের কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যে গ্রিন সিগন্যাল পেয়েছে। এর বাইরে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, তারা দুজনই একাধিকবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য।
তার মানে কি এখনো কোনো ধরনের সমঝোতা হয়নি? সমঝোতা তো হওয়ার কথা, আমরা যেগুলো শুনে আসছিলাম। নাকি এগুলো এক ধরনের রাজনৈতিক কৌশল, যে সরাসরিভাবে না বলে, এবং যেহেতু বিএনপিও এক ধরনের চাপের মুখে রয়েছে, থাকারই কথা, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে, সেই দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে নির্বাহী আদেশে, তো ক্ষমতায় এসেই সরাসরি এক কলমের খোঁচায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, বা তুলে নিলে সেটির রিপার্কেশন কী ধরনের হয় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, সেগুলো নিশ্চয়ই ভাববার কথা বিএনপির। আমরা আসলে কোনোটাই নিশ্চিত নই। তবে দুই দলের শীর্ষ নেতাদের যে ধরনের বক্তব্য, যে ধরনের কথাবার্তা গত মাস দুয়েক ধরে আমরা শুনছি, তাতে দুই দলের প্রতি নমনীয় আচরণ করছে, এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা বক্তব্যগুলো দিচ্ছে। তো হয়তো কৌশলের অংশ হিসেবে তারা এইভাবে কথাগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা বলছেন যে কোনো দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেই সেই দলের কর্মীরা স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ জাতীয় দিনগুলো উদযাপন করতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। যেখানে জেলখানাতেও যারা দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দীরা, তারাও স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন যদি করে থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পারবেন না কেন? এই কথাই খুবই যৌক্তিক। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা শহীদ দিবস, এগুলো তো আমাদের রাষ্ট্রীয় কর্মসূচি, আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমাদের সামাজিক কর্মসূচিতে পরিণত হয়ে গেছে। এখানে দল মত দেখলে তো হবে না। যেমন এইবার 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে অনেকেই বাধার সম্মুখীন হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, কেন এগুলো করতে হবে? আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় তো একেবারে কেউ পথেই নামতে পারেনি এইসব কর্মসূচিতে, কিন্তু সেই ধারা কেন এখন অব্যাহত থাকবে? খুব স্বাভাবিক প্রশ্ন। 17 মার্চ কিংবা 15 আগস্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় কী অবস্থা হয়েছে ধানমন্ডি 32 নম্বরে। একেবারে বলতে গেলে বিরান ভূমি, সেখানে কেউ শ্রদ্ধা জানাতে গেছেন কোনো নস্টালজিক জায়গা থেকে, অন্তত এই স্থানে গিয়ে দুটো ফুল নিবেদন করবেন কেউ, তাদেরকে মবের শিকার হতে হয়েছে, পুলিশ আটক করেছে, অনেক কিছু তো হয়েছে। এই কাজগুলো কেন এখনো চলবে? দলীয় মিটিং মিছিল বন্ধ থাকতেই পারে, যেহেতু এখনো পর্যন্ত নির্বাহী আদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু এই সব জায়গায় কেন স্বৈরাচারী মনোবৃত্তির প্রকাশ ঘটবে? মঙ্গলবার শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে ওই দিনগুলো যেমন সর্বশক্তি দিয়ে সংগঠিত হয়ে উদযাপন করতে হবে জাতীয় কর্মসূচিগুলো, এবং গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি ক্ষেত্রে। আওয়ামী লীগ নেতাদের অনেকেই দাবি করছেন যে তাদের দলীয় সভানেত্রী অনেক ভেবে চিন্তে একটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন এই 3 দিবসকে কেন্দ্র করে। তিনি বুঝে নিতে চান যে বাংলাদেশের জাতীয় জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই যে 3টি দিবস, এটি উদযাপনে তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের কতটা বাধা দেয়, এবং তাদের দাবি যে এই 3 দিবসের কর্মসূচিতে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা নামতে পারে, তাহলে সেটি হয়তো বিএনপি সরকারের উপরে কিছুটা হলেও চাপ পড়বে। এগুলো তাদের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে কথাবার্তা, কিন্তু আমরা সাদা চোখে যা দেখছি, যেখানে আমি বলছিলাম যে গত 2 মাস 2 দলের শীর্ষ নেতাদের যে বক্তব্য, যে আচরণ, তাতে অনেকখানি নমনীয়তা প্রকাশ পাচ্ছে, এবং বিএনপি শুরু থেকে বলে আসছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, অথবা সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল তারা দেশে এসে রাজনীতি করতে পারেন যদি দেশে মানুষ মেনে নেয়। তারেক রহমান এই ধরনের বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। সেইখানে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আবারও মব শুরু হয়েছে। এর আগে আমি একাধিক কন্টেন্টে আপনাদের বলেছি, আপনারা নিজেরাও জানেন বরিশালে কি হলো। আওয়ামী লীগের কয়েকজন নেতাদের
বা নেতা কর্মীদেরকে জামিন দেওয়ার কারণে সেখানকার সংশ্লিষ্ট বিচারকের উপরে অনেকখানি মব ক্রিয়েট করা হলো। এজলাসের মধ্যে ঢুকে বিএনপিপন্থী আইনজীবীরা থ্রেট করলেন, এজলাসের বেঞ্চ ভাঙচুর করলেন। আবার অদ্ভুত এক নির্দেশনা এলো, মানে বিস্ময়কর এক নির্দেশনা, যেটি গণমাধ্যমেও এসেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মিস্টার শাহজাহান, মোহাম্মদ শাহজাহান সাহেব, তিনি রিটেন দিয়েছেন, লিখিত নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যারা আটক রয়েছেন, কারাগারে রয়েছেন, তারা কেউ জামিন পেলে তাদেরকে আবারও শোন অ্যারেস্ট দেখাতে হবে, অন্য কোনো মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করতে হবে। এটি কোন ধরনের নির্দেশনা? আমি আবারও বলছি যে হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে বিএনপি বা অন্য কোনো বিরোধী দলের নেতাকর্মীরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ তাদেরকে আটক করেছে, আবার কারাগারে পাঠিয়েছে শোন অ্যারেস্ট দেখিয়ে। সেগুলো তো গোপনে গোপনে চলেছে, সেগুলো নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এখন একেবারে ওপেন নির্দেশনা দিয়ে এই ধরনের কার্যক্রম চালাতে হবে, কোনো ধরনের রাগ ঢাক থাকছে না। এই যদি অবস্থা হয় তাহলে আমরা যা সাদা চোখে দেখছি, যা বুঝতে পারছি, সবই কি ভুল? নাকি আমরা এই প্রশ্ন তুলব, যারা এই কাজগুলো করছেন, যেমন বরিশালে বিএনপিপন্থী আইনজীবীরা যে কাজটি করলেন, অথবা এই যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তিনি যে নির্দেশনা দিলেন, এগুলো কোনো গুপ্ত সংগঠনের হয়ে কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে কিনা বিএনপিকে বিপদে ফেলার জন্য? আমরা তখনই নিশ্চিত হব যে না, এগুলো কোনো গুপ্ত সংগঠনের হয়ে কোনো কাজ নয়, যদি কিনা বিএনপির হাইকমান্ড থেকে, বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে এসব বিষয়ে আপত্তি জানিয়ে কোনো বক্তব্য যদি না দেয়া হয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এটি বাস্তবতা, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ বিএনপির মতন যে রাজনৈতিক শক্তি একেবারে রাষ্ট্রের সমাজের তৃণমূলে গ্রথিত, এগুলোকে এত সহজে নির্মূল করা যায় না, সম্ভব না। কোনো আদর্শকে এইভাবে নির্মূল করা যায় না। এগুলো খুব পুরনো কথা, আবারও বলতে হচ্ছে। যদি সত্যি সত্যি বিএনপি ইউনূস সরকারের পথে হাঁটে, তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে, বা বিএনপিকে খেসারত দিতে হবে, যেমনটা খেসারত দিতে হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ 15.5 বছর বিএনপি বা জামাতের নেতাকর্মীদেরকে পথে নামতে দেয়নি। তারা যদিও অনেক বাধা বিপত্তি করে অনেক ধরনের কর্মসূচি পালন করেছে, বিশেষ করে বিএনপি, সেইখানে নানান ধরনের আক্রমণ ঘটেছে, তার পরিণতি তো আমরা দেখেছি। এই ইতিহাস বিএনপি মনে রাখবে না? তারেক রহমান নিজেকে 17 বছর ধরে প্রস্তুত করেছেন, তিনি এইগুলো মাথা রাখবেন না? এটি হতে পারে না। দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। ভালো থাকুন সবাই।